বন্ধুরা, বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক শক্তি ব্যবহারের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইতোমধ্যেই কিন্তু ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করা শুরু হয়ে গেছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। তবে এই খবরের পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, এই ইউরেনিয়াম দিয়ে কি পরমাণু বোমা তৈরি করা সম্ভব? কারণ ইরানও কিন্তু শুরুতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই তৈরি করেছিল, তারপর সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মিসাইল তৈরি এবং বর্তমানে পরমাণু বোমার যুগে প্রবেশ করতে চলেছে ইরান। তাই ইরানের ধারাবাহিকতায় বাংলাদেশও কি পারবে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করতে? বাংলাদেশ যদি চায় তাহলে রূপপুরের এই ইউরেনিয়াম কাজে লাগিয়ে কয়টি পরমাণু বোমা তৈরি করতে পারবে এবং আসলে কি এটা সম্ভব কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে সেটি থেকে বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করতে পারবে কিনা তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ইউরেনিয়াম কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বা বোমা, দুটির মূল উপাদানই কিন্তু ইউরেনিয়াম। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে প্রধানত দুটি ধরনের পরমাণু থাকে, U-238 এবং U-235। এর মধ্যে 99%ই U-238, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ততটা কার্যকর নয়। কার্যকর অংশটি হল U-235, যার পরিমাণ মাত্র 0.7%। এই অল্প পরিমাণে U-235 ব্যবহার উপযোগী করতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে বলা হয় সমৃদ্ধকরণ। বিশেষ যন্ত্রের মাধ্যমে ইউরেনিয়ামকে ঘুরিয়ে হালকা U-235 আলাদা করে তার ঘনত্ব বাড়ানো হয়, আর এই ঘনত্ব বাড়িয়ে তারপর সেটাকে চুল্লিতে প্রবেশ করিয়ে তারপর সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো যে বিদ্যুৎ উৎপাদন আর বোমা তৈরি, এইখানে পার্থক্য কোথায়? ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রাই ঠিক করে দেয় তা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে নাকি বোমা তৈরিতে। রূপপুরের মতো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এতে নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইউরেনিয়ামের প্রয়োজন হয় তা 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়, আর সেটা দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর অন্যদিকে বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এ মাত্রার ইউরেনিয়ামকে অস্ত্রমানের বলা হয়। 5% থেকে 90% উন্নত করা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর একটি প্রক্রিয়া, যা রূপপুরে নেই। অর্থাৎ রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে সেখান থেকে বাংলাদেশ চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারবে না, সেটাকে আরও বেশি সমৃদ্ধকরণ করতে হবে। আমরা যদি ইরানের দিকে লক্ষ্য করি তাহলে ইরান সর্বপ্রথম যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করে তার নাম ছিল বুশেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে পুরো ইরানের প্রায় 1 থেকে 2% বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই বুশেহার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়ামটি ব্যবহার করা হয় সেটিকে মূলত সমৃদ্ধকরণ করতে করতে তারপর সেটিকে 60% পর্যন্ত নিয়ে গেছে ইরান। আর 60% থেকে 90% পর্যন্ত নিয়ে যেতে পারলে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। আর সেদিকেই এগিয়ে যাচ্ছে ইরান। অর্থাৎ ইরানের হাতে যে ইউরেনিয়ামগুলো রয়েছে তার 60% পর্যন্ত বিশুদ্ধ, আর এগুলো দিয়ে ইরান চাইলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারবে। এবার আমরা আসি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। এইখানে আমরা যে ইউরেনিয়ামটি ব্যবহার করব সেটি মূলত রাশিয়া থেকে আসবে এবং সেটি থাকবে 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধকরণ। আর এই মাত্রার ইউরেনিয়াম দিয়েই মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশ যদি এখন গোপনে রূপপুরে ব্যবহৃত ইউরেনিয়ামের কিছু অংশ অন্য স্থানে সরিয়ে নেয় এবং সেই ইউরেনিয়াম যদি বাংলাদেশ সেন্ট্রিফিউজের মাধ্যমে সমৃদ্ধকরণ করতে পারে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গোপনে যদি বাংলাদেশ স্থাপন করতে পারে, তাহলে রূপপুরে ব্যবহৃত এই ইউরেনিয়াম দিয়েই কিন্তু বাংলাদেশ চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারবে। তবে এইখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটি হলো এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কখনোই বন্ধ করা যাবে না। যদি আমরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ কখনো বন্ধ রাখি এবং রাশিয়ার কাছ থেকে যদি আমরা ইউরেনিয়াম নিয়ে আসি, তাহলে তখন সবাই সন্দেহ করবে যে বাংলাদেশ এত ইউরেনিয়াম নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে। এতে করে কিন্তু আমেরিকার মতো দেশ বাংলাদেশকে টার্গেটে ফেলবে এবং তারা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞাও দিতে পারে। তাই আমাদের উচিত হবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা এবং সেখান থেকে অল্প অল্প করে ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া এবং তার উপরে গবেষণা করে এবং নানা রকম এন্টিফিউজ বসিয়ে সেই ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ করতে হবে।
এবং আস্তে আস্তে সেগুলোকে ৮০ থেকে ৯০% পর্যন্ত বিশুদ্ধকরণ করতে হবে। তাহলে বাংলাদেশ কিন্তু পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম পেয়ে যাবে। আর এভাবেই কিন্তু পাকিস্তান ও ভারত তাদের পরমাণু বোমা তৈরি করেছিল। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পরমাণু বোমা তৈরির দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন আমরা চাইলেই কিন্তু শান্তিপূর্ণভাবে ইউরেনিয়ামের ব্যবহার নিশ্চিত করতে পারবো এবং ইউরেনিয়াম নিয়ে কিন্তু আমরা গবেষণাও চালাতে পারবো। আর চাইলেই কিন্তু আমেরিকা বা ইউরোপের মতো দেশ বাংলাদেশের উপরে কোনো রকম নিষেধাজ্ঞা দিতে পারবে না, কারণ তখন আমরা দেখাবো যে আমরা শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম ব্যবহার করছি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ইউরেনিয়াম ব্যবহার করছি, আমরা পরমাণু বোমা তৈরি করছি না। তবে বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বাংলাদেশেরই কিছু কুচক্র মহল। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীতেই কিন্তু রর এজেন্ট রয়েছে, অর্থাৎ ভারতীয় রর এজেন্ট রয়েছে। তারা কিন্তু গোপনে এইসব তথ্য ভারতকে দিয়ে দেবে, ফলে চিরতরে কিন্তু বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করতে পারবে না। বাংলাদেশ যদি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে সবথেকে বেশি যে দেশটি চাপে থাকবে সেই দেশটিই হলো ভারত। আর এই কারণে ভারত তাদের রর এজেন্টদের মাধ্যমে সবসময় কিন্তু বাংলাদেশের গোপন তথ্য তাদের দেশে নিয়ে নেবে। বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে ভারতের র। ধরুন আমরা ভারতের রকেও ফাঁকি দিয়ে পরমাণু গবেষণা চালিয়ে গেলাম, যে ভারতও টের পেল না যে আমরা পরমাণু বোমা তৈরি করছি। কিন্তু সেক্ষেত্রে আরেকটি বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি, কারণ পরমাণু গবেষণা চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় এবং প্রচুর উন্নত প্রযুক্তির প্রয়োজন হয় এবং প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউজের প্রয়োজন হয়। আপনারা যারা জানেন না যে সেন্ট্রিফিউজ কি, তাদেরকে বলে রাখি যে এই সেন্ট্রিফিউজের মাধ্যমেই কিন্তু ইউরেনিয়ামকে বিশুদ্ধকরণ করা হয়। তবুও কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের তেমন কোনো সমস্যা হবে না, কারণ বাংলাদেশের থেকেও $100 বিলিয়ন কম অর্থনীতির দেশ পাকিস্তান। তারপরও কিন্তু তারা পরমাণু বোমা তৈরি করেছে এবং সেগুলোকে সফলভাবে তাদের বহরে রাখতে সক্ষম হয়েছে এবং প্রায় 200টির মতো পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি কিন্তু বর্তমানে পাকিস্তানের থেকেও অনেক বেশি এবং মাথাপিছু আয়ে কিন্তু আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। ফলে অর্থনৈতিক সংকটও হবে না বাংলাদেশের। বাংলাদেশ চাইলে কিন্তু পরমাণু গবেষণা চালাতে পারবে। এরপর সবথেকে বড় যে অসুবিধাটি হবে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ধরুন বাংলাদেশ গবেষণা করে গোপনে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, এরপর প্রয়োজন হবে সেটি পরীক্ষার। আর পরীক্ষার জন্য কিন্তু বাংলাদেশের তেমন কোনো উন্মুক্ত জায়গা নেই যে যেখানে বাংলাদেশ পরমাণু পরীক্ষা চালাতে পারবে। আর বাংলাদেশ কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, ফলে এই দেশের কোনো স্থানে পরমাণু গবেষণা চালানোর মতো জায়গা নেই বা পরমাণু বোমার পরীক্ষা চালানোর মতো জায়গা নেই। তবে আমরা চাইলে কিন্তু সাগরে পরমাণু পরীক্ষা চালাতে পারি, কারণ আমরা এর আগে দেখেছি যে অনেক দেশ সাগরের গভীরে পরমাণু পরীক্ষা চালিয়েছে। তাই আমরা চাইলে কিন্তু বঙ্গোপসাগরের গভীরে পরমাণু পরীক্ষা চালাতে পারি। ধরুন কোনো মতো আমরা পরমাণু পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করলাম, তারপর পরবর্তী বাধা হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করবে। মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশের উপরে, ফলে বাংলাদেশের কিন্তু ব্যবসা বাণিজ্য ধসে পড়বে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বেশিরভাগ তৈরি পোশাকই কিন্তু যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায়। সে পোশাক রপ্তানির উপরেও বাধা দেবে আমেরিকা। এমনকি বাংলাদেশের উপরে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে দেবে আমেরিকা। সেগুলোকে কাটিয়ে ওঠা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এছাড়াও কিন্তু বাংলাদেশের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে থাকে, যারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে। সেই প্রবাসীদেরকেও বাংলাদেশে ফেরত পাঠাতে পারে অন্যান্য দেশ। ধরুন আমরা আমেরিকার নিষেধাজ্ঞাকেও অতিক্রম করে পার হয়ে গেছি, তারপর আসবে ভারতের সামরিক পদক্ষেপ, কারণ ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশ পরমাণু শক্তিধর একটি রাষ্ট্রে পরিণত হোক। ফলে ভারত কিন্তু সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, যেমনটা আমরা বর্তমানে ইরানে দেখতে পাচ্ছি। ইরান নাকি গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে বা পরমাণু অস্ত্র তৈরি করছে, এই সন্দেহের ভিত্তিতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশ মিলে কিন্তু ইরানের উপরে হামলা করেছে এবং হাজার হাজার নিরীহ ইরানিদেরকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ঠিক একইভাবে বাংলাদেশে হামলা করতে পারে ভারত এবং আমেরিকা। এই দুই দেশ মিলে কিন্তু বাংলাদেশের উপরে চরমভাবে আক্রমণ করবে। আর এই দুই দেশকে একসাথে মোকাবেলা করতে পারবে না বাংলাদেশ, কারণ বাংলাদেশের সামরিক শক্তি বর্তমানে যথেষ্ট দুর্বল। তারপরও যদি জনগণ সেনাবাহিনীর পাশে থাকে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকে মোকাবেলা করতে সক্ষম হবে। ধরুন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে মোকাবেলা করে পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়ে গেছি এবং আমাদের হাতে পরমাণু অস্ত্র চলে আসলো। পরমাণু বোমা শুধু তৈরি করতে পারলেই হবে না, সেটিকে নিক্ষেপ করার মতো যথেষ্ট শক্তিশালী যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ
এমনকি শক্তিশালী মিসাইলের প্রয়োজন হবে। কিন্তু বর্তমানে এর কোনো কিছুই নেই বাংলাদেশের হাতে। না আছে শক্তিশালী বিমান বাহিনী, না আছে শক্তিশালী নৌবাহিনী, না আছে শক্তিশালী সেনাবাহিনী বাংলাদেশের। তাই পরমাণু বোমা যদি বাংলাদেশ তৈরিও করে ফেলে, তারপর সেটিকে নিক্ষেপ করার মতো কোনো কিছুই থাকবে না বাংলাদেশের হাতে। পাকিস্তানের যেরকম পরমাণু বোমা নিক্ষেপের জন্য তাদের হাতে শক্তিশালী জে-10C ফাইটার জেট রয়েছে, এছাড়াও রয়েছে তাদের নিজস্বভাবে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট, যেখান থেকে কিন্তু তারা পরমাণু বোমা নিক্ষেপ করতে পারবে। অন্যদিকে বাংলাদেশের হাতে কিন্তু কোনো রকমের শক্তিশালী ফাইটার জেট নেই। তাই বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করার আগে শক্তিশালী বিমান বাহিনী তৈরি করতে হবে, অথবা শক্তিশালী মিসাইল তৈরি করতে হবে ইরানের মতো। তারপরে আমাদেরকে বোমা তৈরি করতে হবে। বাংলাদেশ যদি চীনের কাছ থেকে 20টির মতো জে-10C ফাইটার জেট ক্রয় করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। আর জে-10C থেকে কিন্তু পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যায়, ফলে ভারত তখন আতঙ্কিত থাকবে। এছাড়াও আমাদেরকে শক্তিশালী সাবমেরিন ক্রয় করতে হবে, যেগুলো পরমাণু শক্তিচালিত। বাংলাদেশ যদি এরকম 2 থেকে 3টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন ক্রয় করতে পারে, তাহলে কিন্তু আমরা পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকেই পরমাণু অস্ত্র ফায়ার করতে পারবো, যেগুলো দিয়ে সহজেই কিন্তু ভারতের মুম্বাইয়ের মতো বড় বড় শহরকে উড়িয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ বাংলাদেশের পরমাণু অস্ত্র তৈরি করার আগে আমাদেরকে শক্তিশালী বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী তৈরি করতে হবে। তারপরে আমাদেরকে পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে রূপপুরে ব্যবহৃত ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে কিনা, তাহলে এর উত্তর হবে হ্যাঁ, অবশ্যই তৈরি করা যাবে, কিন্তু সেগুলোকে আরও বেশি সমৃদ্ধকরণ করতে হবে। বিদ্যুৎ তৈরির জন্য 3 থেকে 5% সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আর পরমাণু অস্ত্র তৈরি করার জন্য 80 থেকে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, যেটা চেন রিয়াকশনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ এই রূপপুরে ব্যবহৃত ইউরেনিয়াম দিয়েই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে বাংলাদেশ। এখন শুধু সদিচ্ছার প্রয়োজন, তাহলে বাংলাদেশ পারবে পরমাণু শক্তিধর দেশে পরিণত হতে। বন্ধুরা, আপনিও চান কিনা যে বাংলাদেশ পরমাণু অস্ত্র তৈরি করুক? এ বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ইনফরমেটিভমূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।